5ই আগস্টের 1 মাস পর থেকে মানুষ বলা শুরু করেছে আগেই ভালো ছিলাম, আমাদের আগের রেজিমই ভালো ছিল। ভারতকে নিয়ে কত রকমের বিদ্বেষ ছড়িয়েছে যে ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছি। আমি জানি না আপনি জানেন কিনা যে বাংলাদেশ আওয়ামী লীগের ব্যাপারে সবসময় বলা হতো যে বাংলাদেশ আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ নাকি ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দেবে। এই প্রপাগান্ডাটা ছড়ানো হতো। একটা বিষয়ে আসবো যে দীর্ঘ সময় প্রায় একটা বছর হতে গেল, সেই একটা বছরে হাসিনা রয়েছেন, মনে করা হচ্ছে যে দিল্লিতে তিনি রয়েছেন, এবং এখান থেকে বাংলাদেশে যে সময়ে দাঁড়িয়ে ভারত বিদ্বেষী নানা মন্তব্য শোনা যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে হাসিনা রয়েছেন ভারতেই। এই গোটা বিষয়টা কি কোথাও গিয়ে হাসিনার বিপক্ষে চলে যেতে পারে? আমি জানি না আপনি দেখেন, প্রথম ব্যাপার যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি বরাবরই আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন সমর্থক, আপনি জানেন সেটাই, এবং এই দলের পক্ষে নানাবিধ ক্যাম্পেইনের সাথে আমি জড়িত, কাজ করছি, বলছি। আমি আমার দলকে, পার্টিকে বা আমাদের তৃণমূল কর্মীদেরকে সবসময় একটা কথা বলার চেষ্টা করেছি যে এই যে আমাদেরকে ভারতপন্থী করে বলা হচ্ছে, এটা হচ্ছে একটা পলিটিক্সের অংশ। আপনার যারা এই ভারত বিদ্বেষী মনোভাব মুক্তিযুদ্ধের পর থেকে এই গত 54 বছরে এটা আমাদের কাঁধে চাপিয়ে দিয়েছে, আজকে প্রমাণিত হয়েছে যে এরাই ছিল হচ্ছে মূল সুবিধাভোগী। যে ভারতের কাছে 5 বিঘা জমি না পেয়ে মাওলানা ভাসানী কিভাবে আপনার তখন ইন্দিরা গান্ধীর সমালোচনা শুরু করেছিলেন, এগুলোর অনেক ইতিহাস আছে, আমি সেগুলোতে যাব না। আমি আপনাকে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আপনি যেটা বলতে চাইছেন যে ভারতেই মাননীয় প্রধানমন্ত্রী আছে, এতে করে আরো কি স্পষ্ট হয় কিনা তিনি ভারতপন্থী বা ভারতের ব্যাপারে। দেখেন, ভারতে শুধু না, বাংলাদেশে আমি মানে আন্তরাষ্ট্রীয় প্রেশারের কথা যদি বলতে যাই, তাহলে বাংলাদেশে সবচাইতে যেই প্রভাবটা কাজ করে বাংলাদেশের রাজনীতিতে সেটা হচ্ছে আমেরিকান প্রভাব। আমাদের ইলেকশন হবে, আমেরিকা থেকে লোকজন এসে কথা বলছে। আমাদের ইলেকশনে আপনার কিভাবে ইলেকশনটা হবে, ইউনাইটেড নেশনস থেকে, ইংল্যান্ড থেকে লোকজন এসে কথা বলছে, ইউরোপিয়ান ইউনিয়নের লোকেরা কথা বলছে, আমেরিকান লোকেরা তদবির করছে। তারপরে হচ্ছে যে মানে সোজা কথা হচ্ছে যে একটা আমেরিকান আধিপত্য বাংলাদেশে একেবারে স্পষ্ট। তো কই বাংলাদেশকে তো কখনো বলা হয় না যে আমেরিকার কাছে দেশ বিক্রি করে দিয়েছি। তাদের সাথে আমাদের যেই রেডিমেড পণ্য যেটা হচ্ছে আরএনজি ইন্ডাস্ট্রি, এখানে 80% পণ্যই বা ব্যবসা বাণিজ্য অন্যান্য ব্যাপারে আপনি যদি বলেন বা রপ্তানির ক্ষেত্রে বলেন, সেগুলো হচ্ছে সব আমেরিকার সাথে। কই আমাদেরকে তো অন্যান্য দলগুলোকে তো বলে না যে আমেরিকার কাছে দেশ বিক্রি করে দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে যে বিএনপির সাথে পাকিস্তানের সম্পর্ক কই, তারপরে জামাতে ইসলাম সারাক্ষণ পাকিস্তানের পা ধরে বসে থাকে জামাতে ইসলামী, যে পাকিস্তান যা নির্দেশ দিবে সেই অনুযায়ী কাজ করবে। কই তাদেরকে তো ওইভাবে প্রবল ভাবে বলা হয় না। সুতরাং এইটা হচ্ছে একটা পলিটিক্যাল রেটরিক, আমাদেরকে এক ধরনের বিদ্ধ করবার জন্য। আমি বরঞ্চ সবাইকে বলি গর্ব করে বলার জন্য, খুবই গর্ব করে বলার জন্য যে ভারত আমার বন্ধু রাষ্ট্র, ভারত আমার সবচাইতে কাছের আমার মানুষ, ভারত আমার দুঃখে সুখে প্রত্যেকটা মুহূর্তে ভারত আমার সাথে ছিল। এই কথাটা যখন আপনি গর্ব ভরে আপনি নিজের মুঠি শক্ত করে বলতে পারবেন, তখনই বুঝতে পারবেন যে শত্রুদেরকে আপনি পরাস্ত করতে পারবেন। যখনই আপনার কাছে মনে হবে যে ভারতপন্থী বলাটা একটা অন্যায়, এটাকে লুকাতে হবে, আপনাকে এখন কিছুর পেছন দিয়ে লুকাতে হবে যে ভারতপন্থী বলেছে, তাড়াতাড়ি করে ডিফেন্ড করে না 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 আমি ভারতপন্থী না। আমি খুবই গর্ব করে বলতে চাই যে আমি খুবই ভারতপন্থী, আমি ব্যক্তিগতভাবে। তো কি হয়েছে, ভারতকে আমার ভালো লাগে, ভারত আমার বন্ধু, আমি এটা খুবই গর্ব করে বলতে পারি না বলে আমার উপর এসব চাপিয়ে দেওয়ার এই সুযোগটা পায়, বুঝতে পারছেন? সুতরাং এখন মাননীয় প্রধানমন্ত্রীর ব্যাপারটাতে আসি। দেখেন, আমাদের সবচাইতে নিকটজন, সবচাইতে কাছের, মুক্তিযুদ্ধের সময় আপনার 1 কোটি শরণার্থী গিয়েছে পাকিস্তানে, কই তখন তো ভারতপন্থী বলে নাই যে ভারতে মানে আমরা বাংলাদেশিরা সমস্ত অ্যাডভান্টেজ আমরা নিতে রাজি আছি, খালি কাজটা ফুরুলই আমরা আর তার কথা মনে রাখি না, মানে মিনিটেই তার চোখটা পাল্টি দিয়ে চেঞ্জ হয়ে যাচ্ছি। এইটা আমাদের একেবারে মজ্জাগত, এটা আমাদের একেবারে জন্মগত একটা অভ্যাস, অনেক মানুষের, বাংলাদেশের সবার না, একটা বড় অংশের অভ্যাস, যে তার কাজ ফুরালেই সে
তখন তাকে আর চিনতে পারে না। এখান থেকে আরো একটা বিষয় আসবো, যে বিষয়টা নিয়ে আলোচনা করতেই হয় এই মুহূর্তে দাঁড়িয়ে। আপনি যেমনটা বললেন যে জবাবটা, দিদি আমি আপনার প্রশ্নের জবাবটা একটু শেষ করি, তাহলে দর্শকদের বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীকে একটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সবচাইতে রিলায়েবল এবং কাছের প্রতিবেশী সেনাবাহিনী, বাংলাদেশের সশস্ত্র বাহিনী, বাংলাদেশের নেভি, বাংলাদেশের বিমান বাহিনী, তারাই তো এসকর্ট করে মাননীয় প্রধানমন্ত্রীকে সেখানে দিয়েছে। সুতরাং তারা মনে করেছে ভারত সবচাইতে নিরাপদ স্থান মাননীয় প্রধানমন্ত্রীকে রক্ষা করবার জন্য। তিনি এখনো বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী। সুতরাং এখানে ভারতপন্থী উনাকে বলা বা উনি এইটা নিয়ে আরো প্রশ্ন আসবে কেন, এটা কারা বলে? এটা জামাত ইসলামী বলে। এটা কারা বলে? এটা বিএনপি বলে। এটা কারা বলে? এটা হিজবুত তাহরীর বলে। বাংলাদেশের প্রগতিশীল মুক্তমনা লোকেরা কি এগুলো বলে? সুতরাং জামাত ইসলামী কি বললো সেইটা আবার কাঁধে নিতে, বরঞ্চ আমি গর্ব করে আমি বলতে চাই, আমি ইন্ডিভিজুয়ালি বলতে চাই, আমি ভারতপন্থী। ভারতের ব্যাপারে আমার অসম্ভব রকমের দুর্বলতা আছে এবং ভারত আমার পরীক্ষিত বন্ধু। এটা তো সমস্যা কোথায়? এটা তো আমি কোনো ধরনের প্রবলেম দেখি না। বেশ, নিজুম বাবু, আপনি যেমনটা বললেন যে বাংলাদেশের মানুষ যখন তার কাছ থেকে সুবিধা প্রয়োজন হয় নেয়, অনেক মানুষ রয়েছেন এরকম যারা স্বার্থ পূরণে ভুলেও যায়। এরকমই আরো একটা বিষয় নিয়ে আমাদের পরবর্তী সময় আলোচনা করতেই হচ্ছে। প্রাক্তন প্রধান বিচারপতি, যিনি সাধারণ মানুষের বিচার দিয়েছেন, আজকে তার বিচার কোথায়? এই পুরো প্রক্রিয়াটাই আসলে একটা আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়েছে। আপনারা উনার বিরুদ্ধে যে চার্জগুলো আনা হয়েছে সেগুলো আমার কাছে এই মুহূর্তে আছে। ইনফ্যাক্ট আমি উনার মামলা, তারপরে উনাকে যে গ্রেফতার করা হয়েছে, এই পুরো ব্যাপারটা নিয়ে একটু কাজ করছি। সাধারণ মানুষের জানার প্রয়োজন রয়েছে। দেখেন, উনাকে যাত্রাবাড়ির মামলা, মানে উনাকে গত বছরের 18 জুলাইতে নানান ধরনের হত্যা মামলাতে ঢুকানো হয়েছে। বাংলাদেশের একজন প্রাক্তন বিচারপতি, তার বিরুদ্ধে চার্জ আনা হয়েছে তিনি নাকি যাত্রাবাড়িতে গিয়ে খুন করেছেন, তিনি অমুক জায়গাতে গিয়ে খুন করেছেন, তমুক জায়গাতে গিয়ে খুন করেছেন। মানে অতীতে যে মামলাগুলো দেওয়া হয়েছে সেইখানে আপনার অজ্ঞাতনামা ব্যক্তিরা বলেছিল, সে অজ্ঞাতনামার মধ্যে ওনার নামটা এখানে ঢুকিয়ে দিয়ে বলেছে যে উনি এইটার সাথে জড়িত ছিল, উনাকে আপনার রিমান্ডে নিতে হবে, এটার জন্য আদালতে আবেদন করেছে। প্লাস হচ্ছে উনার বিরুদ্ধে আরেকটা অ্যালিগেশন আনা হয়েছে, সেটা হচ্ছে যে উনি নাকি আদালতের রায় জালিয়াতি করেছেন, আদালতের রায় তিনি পাল্টেছেন। দেখেন, একজন মাননীয় প্রধান বিচারপতি, আমাদেরকে বলা হয়ে থাকে, মানে আমাদের বাংলাদেশে বলা হয়ে থাকে, এই পর্যন্ত যত চিফ জাস্টিস হয়েছেন বাংলাদেশে সবচাইতে ফাইনেস্ট, মানে ওয়ান অফ দ্য ফাইনেস্ট প্রধান বিচারপতি হচ্ছে এবিএম খায়রুল হক। এবিএম খায়রুল হকের ব্যাপারটা আমি আপনাকে যেটা বলতে পারি, আমি এটা নিয়ে আরো ডিটেল কাজ করছি তো, বাট এই সংক্ষিপ্ত জায়গাতে যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে যে আমাদের একটি মামলার রায় তিনি দিয়েছিলেন, তিনি অসংখ্য গুরুত্বপূর্ণ রায় তিনি দিয়েছেন।